তালুকদার বাড়ির প্রিন্সেস বলে কি খুব সাহস তোমার? কোথাকার রানী কোথাকার ঝি হয়ে যায় বলা যায় না। সাবধান, একেবারে শেষ করে দিব তোরে। তো রেহানের চোখ মুখ লাল থেকে হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। কথা সম্পূর্ণ শেষ করার আগে মাথা ঘোরার ভান ধরে ঠাস করে রেহান মাটিতে লুটিয়ে পড়ে। রেহান আচমকা পড়ে যেতে দেখে ফাতেহা ভয় পায় প্রচণ্ড। রেহানের এতক্ষণের রাগ রূপের কথা ভুলে যায় মুহূর্তে। সাথে সাথে ফাতেহা মাটিতে বসে রেহানের মুখে চড় দিয়ে দিয়ে ডাকতে থাকে, এই রেহান, এই আপনার কি হলো, উঠছেন না কেন? রেহানের কোনো সারা শব্দ নেই। ফাতেহার ভয়ে গলা শুকিয়ে গেছে। হলোটা কি, হঠাৎ এমন পড়ে গেল কেন? এদিকে সুডামদেহি রেহানকে তুলতেও পারছে না ফাতেহা। চারিদিকে রাস্তা পুরো ফাঁকা, মানুষজন, গাড়ি, কোনো কিছুই নেই। ফাতেহার নিজেকে খুব একা লাগছে। কাঁদতে ইচ্ছে করছে খুব তার। ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার রেহানের মুখে কয়েকবার পানির ছিটা মারে। এবার রেহান পিটপিট করে চোখ খোলে, তবে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। চালাক ফাতেহা হঠাৎ বোকা হয়ে যায়। রেহানের নাটক একটুও ধরতে পারে না সে। রেহানকে উঠে বসায়। তারপর কয়েক ঢোক পানি খাওয়ানোর পর ফাতেহা কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছিল আপনার? হঠাৎ পড়ে গেলেন যে? রেহান মায়াবী ছলছল দৃষ্টি ফাতেহার দিকে তাকালো। ফাতিহার ফর্সা গাল টিপে ধরার দরুন লাল হয়ে গেছে। রেহান আলতো করে ফাতেহার চোখের পানি মুছে দিয়ে করুণ কণ্ঠে বলল, সকাল থেকে খাওয়া হয়নি, ব্রেনে অনেক টেনশন, ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, এইসব টেনশন। মাফ করে দাও প্লিজ, আমি ভুল করে রেগে গিয়েছি, প্লিজ মাফ করে দাও বলে রেহান হাত নামিয়ে ফাতেহার পায়ের দিকে নিয়ে যেতে চায়। ফাতেহা তাড়াতাড়ি সরে গিয়ে বলে, এই কি করছেন আপনি? আমি জানি আপনি অন্য কোনো কারণে আমার উপর হঠাৎ রেগে গেছেন, আমি কিছু মনে করিনি। সত্যি তো? ফাতিহা ধরে রেহানকে উঠে দাঁড় করায়। ফাতিহা রেহানকে বাইকে যেতে দিচ্ছিল না, তবে রেহান বলে আগের চেয়ে ভালো লাগছে, আর বাইকটাই বা কে নিয়ে যাবে, সেই জন্য ধীরে ধীরে বাড়ি ফিরবে। এদিকে ফাতিহা অল্প একটু যেতে চাইলে রেহান আটকিয়ে বলে, বাড়ি যাও, আজ আঙ্কেলরা বাসায় আসবে। ফাতিহা ঘাড় নাড়ে। রেহান ফাতিহার সাথে মেন রাস্তা অবধি অসুস্থ ভঙ্গিতে হেঁটে আসে, যেন ফাতিহা তাকে অসুস্থ মনে করে। মেন রাস্তার কাছে এসে রিকশায় উঠে ফাতেহা হাত নেড়ে বাই বলে। রেহানও বাই বলে একটা ফ্লাইং কিস দেয়। তার অসুস্থ ভাব নিয়েই বাইকে বসে, যেন ফাতেহা তাকে অসুস্থ মনে করে। ফাতেহার রিকশা চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই রেহান অন্যদিকে যেতে থাকে বাইক নিয়ে। উদ্দেশ্য বন্ধুদের সাথে দেখা করা, অনেকদিন দেখা হয়নি। রেহান বাইক চালাতে চালাতে বাম হাত দিয়ে শার্টের কলার থেকে সানগ্লাস নিয়ে চোখে দিল। তারপর শয়তানি একটা হাসি ঠোঁটে চেপে রেখে বিড়বিড় করে বলল, তালুকদার বাড়ির মেয়ে ফাতেহা তালুকদার, তুমি বড়ই বোকা জান। আমি তো আর একটু হলেই ভুল করে ফেলেছিলাম। এখন যদি তোমার কিডন্যাপ করতাম, তবে আমার বোন তোমার ভাইয়ের সম্পত্তির মালিক হতে পারতো না, আর ওই বাচ্চাটাকেও পেতাম না। তোমাদের বাড়িতে আজ কোনো বিচার বসতো না, সবাই তোমারে খুঁজতো। তবে আমি বলদ না, তোমাকে আমি হাতছাড়া করব না। তোমার মতো পাখি বিদেশে কড়া দামে বিক্রি করা আমার হাত। তালুকদার বাড়ির প্রথম শিকার ফসকালেও তোমাকে ফসকাতে পারবো না বলেই রিহান একটু দুষ্টু হাসি হাসে। তারপর সামনে তাকিয়ে মন দিয়ে বাইক চালাতে থাকে। এদিকে ফাতেহার চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। বড়ই আফসোস লাগছে, যাকে নিজের হৃদয়ে প্রথম জায়গা দিল সেই বেঈমান অতীত জেনেও যাকে ও ভালোবাসলো, সে কিনা বেঈমান বের হলো। দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো হলো না ব্যাপারটা। ফাতেহা হাসলো, মুখে হাসিটা খুব মানায় তার। ভাই বলেছে মানে সত্যি। ফাতিহা কুরুর হাসলো, তারপর নিজের মনে মনে বলল, রেহান মোল্লা, তোর গুষ্টি ঝোল্লায় ভরা না অবধি আমি ফাতেহা তালুকদার হার মানব না। নিজেকে বড্ড চালাক মনে করেন তাই না? তবে এবার হবে চালাকে চালাকে সাপে নেউলে খেলা। আমি প্রস্তুত, শুধু আপনার উদ্দেশ্য জানা বাকি। আসলে ফাতেহা মেয়েটা ছোট থেকেই চালাক। আমাদের সমাজেও কিছু মেয়ে আছে যারা মানুষের চোখের ভাব গতি দেখলেই বুঝে যায় মানুষটা কেমন প্রকৃতির, আর তাদের বড় কোনো চালাকিও ধরা পড়ে যায় খুব সহজেই। আর ফাতেহাও এমন শ্রেণীর একটা মেয়ে। রিস্কা এসে থামলো তালুকদার বাড়ির সামনে। ফাতেহা ভাড়া মিটিয়ে ঢুকে গেল বাড়ির ভেতরে। আনিসা সেই কখন পড়ে এসেছে, একবার উকি মেরে শ্রাবণকে দেখে এসেছে। মন বলছে শ্রাবণ অসুস্থ, তাই মনের জ্বালা দূর করতে উকি দিয়েছে। তখন শ্রাবণ ঘুমাচ্ছিল। ইদানিং আনিসা একটু বেশি দুর্বল হয়ে উঠছে শ্রাবণের প্রতি। নিজের থেকে
বছরের বড় ছেলেটাকেও তার খুব ভালো লাগে, নিজের করে পেতে ইচ্ছে করে। স্কুলে অনেক প্রপোজাল পেয়েছে আনিসা, তবে মন তো তার শ্রাবণ ভাইয়ের কাছেই পড়ে আছে। সেই শৈশব থেকে যখন থেকে সে প্রেম বুঝেছে, উজ্জ্বল শ্যামবর্ণের শ্রাবণকে তার কাছে অন্যরকম লাগে, যেন শ্রাবণের মতো সুন্দর কোনো পুরুষই নেই। আনিসা ছাদের কোণে দাঁড়িয়ে এসব ভাবনায় ব্যস্ত। ঠিক তখনই অন্ত ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপু, আম্মু এখনই ডাকছে, এই কড়া রোদে দাঁড়ানোর জন্য তোমার পিঠে ঢোল বাজাবে। কি? তাড়াতাড়ি এসো, আমি গেলাম। কথাটি বলে ছুটে নিচে চলে গেল অন্ত। এদিকে আনিসা কিছু বুঝে উঠতে পারল না। এই ছেলেটা রোবটের মতো বক বক করে চলে যায়। আর কোনো উপায় না পেয়ে মার খাওয়ার হাত থেকে বাঁচতে ছাদের গেট লাগিয়ে নিচে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। শুভ্র রুমে এসে দেখে সারা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। শুভ্রর পিছু পিছু অর্ক রুমে ঢুকেছে। শুভ্র আর অর্ককে রুমে দেখে সারা উঠে বসলো, সাথে সাথে মাথার ওড়না ঠিক করলো। শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সে জানে তার পিচ্চি পাখি তার অবাধ্য হৃদয় অনুভূতি বোঝে, সেই জন্য অল্প স্বল্প অভিমান মনে উকি দিচ্ছে। শুভ্র অর্ককে সোফায় বসতে বলে আর সে বিছানার কাছে এগিয়ে গিয়ে সারার উদ্দেশ্যে বলে, পিচ্চি পাখি, একটা সারপ্রাইজ আছে। সারা কোনো প্রতি উত্তর করলো না। তার একটু একটু রাগ আর একটা পাহাড় সমান অভিমান। কেন সেটা সারা জানে না। মেয়েদের বিনা কারণেই রাগ অভিমান হয়, আর এটা পুরুষ মানুষের বোঝা উচিত। শুভ্র বুঝল তার পিচ্চি পাখির অভিমান, তবু আর একটাবার শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সত্যি বলছি, এখনো সময় আছে। বলো, জানতে চাও তোমার সারপ্রাইজ কি? সারার কৌতূহলী ছোট্ট মন নাড়া দিয়ে উঠলে, সাথে সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দূর থেকে অর্ক সারার এমন মাথা নাড়ানো দেখে হাসলো। তার খুব ভালো লাগছে, সে তার বোনকে ফিরে পেল। এখন তার আম্মু সুস্থ হয়ে উঠবে, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। শুভ্র সারার দিকে তাকালো, তারপর অর্কের দিকে তাকালো। শুভ্র সারার পাশে বসে সারার মুখ আঁচলে ধরে বলল, আমি জানি বিশ্বাস করতে কষ্ট হবে, তবে একটা তোমার জন্য অনেক অনেক খুশির খবর আছে। তুমি তোমার পরিবারকে পেয়েছ, নিজের হারিয়ে যাওয়া পরিবারকে। সারা ভুরু কুঁচকে শুভ্রর হাত ছাড়িয়ে বলল, মানে কি উল্টাপাল্টা বকছেন? আমার হারানো পরিবার ফিরে পেয়েছেন মানে? শুভ্র সারার দুই হাত নিজের দুই হাতের মুঠোয় এনে শান্ত কণ্ঠে বলল, পিচ্চি পাখি, আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি করি। তাহলে শোনো। বলেন। ওই যে সোফায় বসে আছে অর্ক, ও আর কেউ না, ও তোমার আপন ভাই পিচ্চি পাখি। সারা ঘাড় কাত করে অর্ককে দেখল। সোফায় অর্ক তার দিকে তাকিয়ে বসে আছে। চোখে চোখ পড়তেই সারা চোখ নামিয়ে নেয়। সারার কানে শুভ্রর বলা কথাটা বেজে চলেছে, ও তোমার আপন ভাই পিচ্চি পাখি। সারা যেন ট্রমার মধ্যে চলে যাচ্ছে। ট্রমা কাটাতে শুভ্রর দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, কি বলছেন আপনি এগুলা? সত্যি বলছি পিচ্চি পাখি। ডিএনএ রিপোর্ট তো আর মিথ্যা কথা বলে না জান। এই দেখো। শুভ্র সারাকে রিপোর্ট দেখায়। কিছু না বুঝলেও পজিটিভ দেখে বুঝে যায় সত্যি, তবে মাথায় কিছুই ঢুকছে না তার। অর্কের চোখে পানি চিকচিক করছে। সারা বিছানা থেকে নেমে দাঁড়ায়, অর্ক উঠে দাঁড়ায় সোফা থেকে। সারা দৃষ্টি নিবদ্ধ অর্কের দিকে, ধীর পায়ে এগোতে থাকে অর্কের দিকে। অর্কের ঠিক সামনে এসে সারা দাঁড়ায়। পা থেমে গেছে তার, মস্তিষ্ক শূন্য লাগছে, সব এলোমেলো লাগছে। সামনে থাকা অর্ককে খুব আপন লাগছে হুট করে। অর্কের চোখে পানি টলমল করছে। এত বছর পর নিজের আদরের ছোট বোনকে খুঁজে পাওয়ার সুখের আনন্দ। শুভ্র সারার পাশে এসে দাঁড়িয়ে সারার ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, পিচ্চি পাখি, এই অর্ক তোমার ভাই, তোমার আপন ভাই। সারা অর্ককে জড়িয়ে ধরে, হামলে কেঁদে ওঠে। সাথে অর্কের চোখের পানির বাঁধ ভাঙে। সারা কেন কাঁদছে জানে না, তবে তার খুব কান্না পাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছে করছে তার। অর্ক শক্ত করে জড়িয়ে ধরে নিজের হারিয়ে যাওয়া কলিজার টুকরা বোনকে। শুভ্র চুপচাপ দেখছে তাদের কান্না। বেশ কিছুক্ষণ পর শুভ্র ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আজ ওরা কান্দুক ভাই বোনের সম্পর্ক খুব কঠিন সম্পর্ক। প্রত্যেক ভাইয়ের কাছে তার বোন এক অমূল্য জিনিস, সেখানে অর্ক এত বছর পর ফিরে পেয়েছে। অর্ক কান্নারত কণ্ঠে সারাকে ধরে রেখে বলে ওঠে, বনু, তোরে খুব খুঁজেছি। এই 11 বছরে তোকে প্রতিটা দিন মনে করেছি। তোর অভাবে আমাদের পুরো পরিবারটা শেষ বনু। তোরে খুব খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি পুচকি আমার? অর্ক থামে। সারারও চোখের পানি ক্লান্ত হয়ে গেছে।
মেয়েটার হাসকি উঠে গেছে। শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে সারাকে বিছানায় বসায়, পাশে অর্ক বসেছে। সারা অর্কের ঘাড়ে মাথা রেখে বসে আছে। শুভ্র সেদিকে তাকিয়ে হাসে। ফাতেহাও যখন কোনো আবদার নিয়ে আসে তখন আম্মু বকে, তখন ফাতেহাও শুভ্রর ঘাড়ে মাথা দিয়ে বসে সব নালিশ করে। প্রত্যেক বোনের কাছে তার বড় ভাই তার জীবনের বটগাছের সমতুল্য, যার ছায়ার বোনের কখনো কষ্ট হয় না। অর্ক বাড়িতে ফোন করে এমার্জেন্সি এখানে চলে আসতে বলে, যদিও কেউ আসতে চাইছিল না। যখন অর্ক বিশেষ কোনো সারপ্রাইজের কথা বলেছে আর শুভ্র অনেক জোর করায় আসতে চলেছে। সারা ইতিমধ্যে তার বাড়ির সম্পর্কে সব শুনেছে। সারার আজ খুব খুশি লাগছে, যদিও প্রকাশ করতে পারছে না। হঠাৎ তেমন একটা পরিবার যখন নিজের পরিবার হয়ে যায়, তার রিয়েকশন কেমন হওয়া উচিত সারার জানা নেই। সারা হাসছে মনে মনে, খুব হাসছে। শুভ্রকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খায়, তবে লজ্জা করছে এগুলো ভেবেই। এত বড় সারপ্রাইজ হয়ে যাবে আজ সে কল্পনাও করতে পারেনি। তবে তার মনে একটা কথা বেজে চলেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কাল অসুস্থ হলো আর আজ সকাল থেকেই খুশি। সারার হৃদয়টা আজ পরিপূর্ণ লাগছে। হৃদয়ের কোথাও একটা খালি ছিল যখন শুভ্র নামক মানুষটা তাকে নিয়ে এসেছিল তার মামার কাছ থেকে, তখন এই শূন্যতা অনুভব করেছিল। আর আজ সেই শূন্যতা পূরণ হয়ে গেছে। অর্ক সারাকে ছেড়ে নিজের রুমে যেতে ইচ্ছে করছে না। খালি মনে হচ্ছে এটা হয়তো স্বপ্ন, একটু পর ঘুম ভেঙে গিয়ে সব মিথ্যা হয়ে যাবে। তাই সারাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। যদি ছেড়ে দিলেই হারিয়ে যায় তার বোনটা। কয়েকবার নিজের হাতে চিমটি কেটেছে। এটা কোনো স্বপ্ন না তো, আর স্বপ্ন হলেও যেন ঘুম না ভাঙে। সে স্বপ্নের জগতে বাঁচতে চায়, তার পরিবার তার বোনকে নিয়ে। শুভ্রর আর সারার জোড়াজড়িতে আর একটু পর ফারুক তালুকদার আর আনিস বাড়িতে আসবে বলে অর্ক বাধ্য হয়ে ফ্রেশ হতে চলে গেল নিজের রুমে। শুভ্র দরজার পর্যন্ত এগিয়ে গেল অর্কের পেছন পেছন। অর্ক দরজার বাইরে পা রাখতেই শুভ্র অর্কের কলার টেনে ধরে ফিস ফিস করে বলে উঠল, সালাবাবু মিষ্টি দাও নাই, এবার মিষ্টি না পাওয়া অবধি বোনের সাক্ষাৎ পাবে না। আমি আবার দুলাভাই হিসেবে সেরা। এখন রোম্যান্স করতে যাচ্ছি, বারবার বনু বনু করে এসে ডিস্টার্ব করবি না, সিনেমার মতো। শুভ্র কথাটা বলে হালকা ধাক্কা দিয়ে অর্ককে দরজার বাইরে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এদিকে অর্ক বাইরে বেরিয়ে হয়ে গেছে। কি বলল কিছুই বুঝলো না, তবে এটা বুঝলো শুভ্র এবার তারে সারাদিন সালাসালা করে জ্বালিয়ে মারবে। অর্ক নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। শুভ্র বিছানার কাছে আসতেই সারা ছুটে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। শুভ্র হাসে, সে জানতো এমনটাই হবে। এখন সে খুব সহজেই তার পিচ্চি পাখিকে পড়তে পারে। শুভ্র সারার চুলে হাত বুলিয়ে দেয়। সারা চুপচাপ শুভ্রর বুকে লেপ্টে থাকে। সারা ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি এত কিছু কিভাবে জানলেন? কত কোন কিছু বউ। শুভ্রর মুখে বউ কথাটা শুনে সারার বেশ লজ্জা লাগলো। মেয়েটা শুভ্রর সব কথাতেই যেন লজ্জা লাগে। মাঝে মাঝে মনে হয় শুভ্র নামক মানুষটাই তার কাছে লজ্জার বস্তা, শুধু লজ্জা পায়। সারা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, এই যে ভাইয়ার বিষয়ে আমার বিষয়ে একটা কথা বলি। বলেন। সেদিন যখন নাজমুল হুদা বা তোমার ওই মামা বলেছিল তারা তোমার কেউ না, তখন এই শুভ্র প্রতিজ্ঞা করেছিল তোমার পরিবারকে খুঁজে বের করবে। আর আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি। আমাকে বলেন নাই কেন? তোমারেও বলেছিলাম আমি কোনো একদিন সব দিব, তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দিব। তুমি ভুলে গিয়েছো হয়তো। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব। একটু রোম্যান্টিকভাবে বলো পিচ্চি পাখি। সারা শুভ্রর বুক থেকে মাথা তুলে দূরে যেতে চাইল, তবে শুভ্র আঁকড়ে ধরল সারাকে। সারা ছোটাছুটি করতে চাইল, তবে এক চুল পরিমাণ শুভ্রর বাঁধন থেকে ছাড়া পেল না। সারার ছটপট করা দেখে শুভ্র সারাকে বুকের সাথে একটু জোরে চেপে ধরল। দুজনের হৃৎপিণ্ড যেন একসাথে চলছে। সারা শুভ্রর বুকের ধূপপোকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ্র সারার ঘাড়ের ওপর ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে সারা কেঁপে উঠল। শুভ্র চোখে হাসলো। তারপর সারার কানের কাছে ফিস ফিস করে বলল, এই যে পিচ্চি পাখি, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদয়ের এক কোণে সুন্দর করে খোদাই হয়ে গেছে এই পিচ্চি পাখির নাম। জানো, তুমি কাছে এলে এই হৃদয়ে শান্তির স্রোত বয়ে যায়। আমার রাগ দুশ্চিন্তা নিমিষেই পানি হয়ে যায়। এইটুকু বলে শুভ্র থামে। সারা চুপ করে শুনে যাচ্ছে প্রণয় পুরুষের বলা ধ্বনি। শুভ্র চোখে দুষ্টু হেসে ঠোঁট কামড়ালো নিজের। তারপর সারার কানের পাতায় ঠোঁট ছুঁইয়ে বলে ওঠে, পিচ্চি পাখি, তোমার সান্নিধ্যে এলে আমিটা এক অবাধ্য হৃদয় অনুভূতিতে ভুগি। অশান্ত হয়ে যায় আমার হৃৎপিণ্ড, খুব কাছে পেতে ইচ্ছে করে আমার। শুভ্র শেষ কথায় কেঁপে ওঠে পিচ্চি সারা। ম্যাচিওর হয়ে উঠলেও দিন দিন এখন লজ্জা বেড়ে চলেছে তার। খুব ভালোবাসে এই মানুষটাকে। হঠাৎ দরজায় কেউ এসে নক করে। শুভ্র বিরক্ত হয়ে যায়।
সারা দরজা খুলতে চাইলে শুভ্র বাধা দেয়। সারাকে ছেড়ে আলতো করে বিছানায় বসিয়ে এগিয়ে যায় দরজার পানে। শুভ্র গিয়ে দরজা খুলতে দেখে অন্তু দাঁড়িয়ে আছে। শুভ্র ইশারায় ভুরু নাচাতে অন্তু বলে উঠল, আব্বু আর চাচু বাসায় এসেছে, আপনাকে এখনই নিচে যেতে বলেছে। আচ্ছা যাচ্ছি, তুমি যাও। আচ্ছা ছোট ভাইয়া। অন্ত চলে গেল। শুভ্র আবার ভেতরে এসে দরজা আটকে সারার কাছে চলে এলো। সারা বিছানার কিনারে বসে পা দোলাচ্ছে। শুভ্র সারার পাশে এসে বসলো। সারা শুভ্রর দিকে তাকালে শুভ্র সারার মুখশ্রী নিজের দুই হাতের আজলায় এনে কপালে একটা গভীর চুমু খায়। তারপর বলে ওঠে, পিচ্চি পাখি, আমি চাই না এসব কারণে তুমি আরও অসুস্থ হয়ে যাও। আমি আজ এই সমস্যার সমাধান করে ফেলবো। কোন সমস্যা? আব্বু আর চাচু ফিরেছে, এখন কি হবে আশা করি তুমি জানো। একটা সত্যি কথা বলবেন? বলো। অহনা আপু কি আসলেই আপনার স্ত্রী? আর অরু তো আপনার মেয়ে। তোমার কি মনে হয় আমাকে তো অরুকে দেখার জন্য এত টাকা খরচ করে কিনে এনেছিলেন আপনি? কিন্তু শুভ্র সারার মুখে হাত চেপে ধরে। মুহূর্তেই মুখের ভাবভঙ্গি বদলে গেছে ছেলেটার। শুভ্র নিজের হাসি মুখখানা গম্ভীর করলো মুহূর্তেই। তারপর গম্ভীর শান্ত কণ্ঠে বলল, আমি যেন আর কোনোদিন না শুনি আমি তোমাকে কিনে এনেছি। ইউ আর মাই ওয়াইফ, মাই অনলি মেন। আর বউকে কেনা যায় না। শুভ্রর এমন কণ্ঠের সাথে সারা পরিচিত না। সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, যেন হিমশীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ভেতর দিয়ে। সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, কিন্তু? কিন্তু কি? এটাই বলবে যে আমি তো অরুকে দেখার জন্য এসেছিলাম। তাহলে অরুর আম্মু ফিরেছে, এখন আমার কি হবে? শুভ্রর কণ্ঠ শুনে সারা চমকায়। কেমন জানি শোনাচ্ছে কণ্ঠটা। সারার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। শুভ্র ঠিক সারার মুখোমুখি হয়ে শান্ত দৃষ্টিতে সারার চোখের দিকে তাকিয়ে বলে, এখন কিছু বলবো না, তবে সব জানতে পারবে আজ। আর শোনো, তোমাকে আমার প্রয়োজন। এই আমার অবাধ্য হৃদয় অনুভূতি সামলানোর জন্য তোমাকে প্রয়োজন। সো পিচ্চি পাখি, এসব চিন্তা ভুলে যাও। আব্বুরা নিচে এসেছে, নিচে চলো। ফারুক তালুকদার আর আনিস তালুকদার বাড়িতে ফিরে কোনো মতে ফ্রেশ হয়েছে। তারপর বসে পড়েছে ড্রয়িং রুমের সোফায়। সব সমাধান না করে এক মুঠো খাবার মুখে তুলবেন না। সারা রাস্তা চিন্তায় মগ্ন ছিল এই দুই ভাই। ছেলে মেয়েদের এমন অবস্থায় নিজেদের গলা দিয়ে খাবার নামবে না। আনিতা বেগম আর সুমনা বেগম খাবার ডাইনিংয়ে সাজিয়ে কড়া লিকারের চা করে সোফার সামনে টি টেবিলে দিয়ে গেল দুই ভাইয়ের 2 কাপ। তারপর পর্দার আড়ালে চলে গেল। যদিও তারা সেখানেই দাঁড়িয়ে আছে, তবে বাইরে দাঁড়িয়ে রইল। অন্তকে আনিসাকে তাদের নিজেদের চকলেটের ব্যাগ দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। ছোটদের এখানে না থাকাই ভালো। দুই মামার বাড়ি ফেরার কথা শুনে শ্রাবণও উঠে এসেছে বিছানা থেকে। অর্ক আর ফাতেহা অনেকক্ষণ আগেই সোফায় এসে বসেছে। অর্ক ফারুক তালুকদার আর আনিস তালুকদারকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করলো। একটু পর শ্রাবণ আর অহনা এলো। আনিতা বেগম অহনাকে এনেছে। অহনা ফারুক আর আনিসের পা ছুঁয়ে সালাম করলো। ফারুক তালুকদার একবার মুখ উঁচিয়ে অহনার দিকে চেয়ে তারপর শ্রাবণকে বসতে বলল। অহনা এক কর্নারে দাঁড়িয়ে আছে, পাশে আনিতা আর সুমনা। একটু পর শুভ্র আর সারাও এলো। সারাকে দেখে অর্কের মন খুশি হয়ে গেল, সাথে আনিস তালুকদারের। ফারুক তালুকদার হেসে বুকে জড়িয়ে নিল সারাকে। ফারুক তালুকদার সবার দিকে একবার তাকিয়ে হাতে থাকা চায়ের কাপে একটা চুমুক দেয়। তারপর গলা ঝাড়া দিয়ে বলে ওঠে, আমি যা বলবো বা কি বিষয়ে আলোচনা হচ্ছে সবাই অবগত। এখানে যা হবে, যা হওয়ার সবার সম্পূর্ণ মতামত নেওয়ার পরই হবে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো সাউন্ড করবা না। আমি শেষ করব, তোমরা তখন বলবা। সবার মাঝে নীরবতা বয়ে গেল। ফারুক তালুকদার নিজের গাম্ভীর্য বজায় রেখে অহনার দিকে তাকিয়ে বলে উঠল, অহনা। অহনা চমকালো, সাথে সাথে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, জি। শোনো মেয়ে, আমি যা বলি, তুমি এখানে কি কারণে এসেছো সব আমি শুনেছি। আর কি জন্য এসেছো সেটাও শুনেছি। তাও একবার শুনতে চাই তোমার মুখে, বলো। অহনা কেঁপে উঠল। কি বলবে সে? অহনা চুপ করে রইল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অহনাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার বলে উঠল, আমি তোমার কথাগুলো শুনবো, তার আগে তোমার কিছু ভুল ধারণা ধরিয়ে দিই, যদিও তুমি এগুলাই অবগত। প্রথমত, তুমি ভেবেছ আমরা তোমাকে রেখেছি যাতে তুমি পুলিশে না বলো, নয়তো আমাদের ঝামেলা হবে।
তো মেয়ে শোনো, পুলিশে বললে তুমি ফেঁসে যেতে। যদি বলো কেন, আমি বলবো তুমি আন্দাজে প্রমাণ ছাড়া কথা বলছো। দ্বিতীয়ত, তুমি ভেবেছো মিথ্যা বলে হলেও আমার নাতনিকে নিয়ে যেতে পারবে, তাহলে তুমি ভুল। আমি নিজ হাতে এত বড় পরিবার সামলাই, আর তুমি আমাকে বোকা বানাতে বা মিথ্যা কিছু বোঝাতে পারবে না। তৃতীয়ত, তুমি কারো সংসার ভাঙতে চাইলেও ভুল ভাবছো। ভাঙা অনেক দূরের বিষয়, আগে সে পর্যন্ত নদীর পানি গড়িয়ে যাক। এটুকু বলে ফারুক তালুকদার থামে। তারপর শুভ্রর দিকে একবার তাকায়, তারপর শান্ত দৃষ্টি ফেলে সবার দিকে তাকায়। শ্রাবণের মাথা খারাপ লাগছে, আজ কি হবে ভাবতে পারছে না। যদি শুভ্রর সাথে অহনার মিলন হয়ে যায়, কিভাবে সইবে সে? ফারুক তালুকদার ঠান্ডা মাথায় বলল, শুভ্র আর অহনা, পুরো ঘটনাটা তোমাদের দুজন আর আমাদের দাদু ভাই অরুকে নিয়ে। তো এখন আমি চাই তোমরা সত্যিটা বলে সব ক্লিয়ার করে দাও। আমার কষ্ট করে ক্লিয়ার করতে হলে এর মাসুল দিতে হবে তোমাদের, এখনও সময় আছে। ফারুক তালুকদারের শান্ত কণ্ঠে কেঁপে ওঠে পুরো পরিবার। ফারুক তালুকদার অহনার দিকে তাকাতে অহনা কেঁদে ফেলে। সবাই অহনার দিকে দৃষ্টি ফেললে অহনা কাঁদতে কাঁদতে ফারুক তালুকদারকে বলে, আমি কিছু চাচ্ছি না, শুধু আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাব। আপনাদের সংসারে আমি কোনো ঝামেলা করব না, প্লিজ আমার মেয়েকে দিয়ে দেন। বাচ্চার বাবাকে? শুভ্রত। ফারুক তালুকদার চোখ টেরা করে তাকিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নটার জন্য যেন অহনা প্রস্তুত ছিল না। এদিকে সবাই অপেক্ষা করছে। সারার মন খারাপ হয়ে গেল বাচ্চার বাবা শুভ্র শুনে। অর্ক বুঝলো তার বোনের মনের অবস্থা, তবে এখন করার কিছু নেই। শুভ্র অহনার মুখের দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। শুধু শুভ্র না, বাড়ির সকলে চেয়ে আছে অহনার দিকে। শ্রাবণও তাকিয়ে আছে অহনার দিকে। শ্রাবণের চোখ লাল, রাগে নাকি কষ্টে জানে না। ফারুক তালুকদার বলার জন্য অহনাকে তাড়া দিতে অহনা কেঁদে ওঠে, আবারও বলে, প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এবার ফারুক তালুকদার রেগে গেল, কঠিন কণ্ঠে একটা ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি? বাচ্চার বাবা শুভ্র হলে বাবার অনুমতি ছাড়া সন্তান নিয়ে যাওয়ার অনুমতি নেই। তো এটা বলতে কি হচ্ছে বলো? বাচ্চার বাবা কে? অরুর বাবা কে? অহনা কেঁদে চলেছে। সবার দৃষ্টি অহনার দিকে। শুভ্রর দৃষ্টি অহনার দিকে থাকলেও এক মুহূর্তের জন্য সারার দিকে তাকালো। সারার দৃষ্টি মাটিতে, হাত দিয়ে হাত কচলাচ্ছে। ওড়না দিয়ে মাথা ঢাকা, পানি পড়ছে হয়তো চোখ দিয়ে, তাই এসে পড়ছে হাতের পাতায়। শুভ্রর মাথা গরম হয়ে গেল। কোনো কিছুর তোয়াক্কা না করে শুভ্র বলে উঠল, ও আর কি বলবে? ওরও আমার সন্তান না, এমনকি কোনোদিন আমাদের বিয়েও হয়নি। শুভ্রর কথা শুনে বাড়ির সকলের চোখ বড় বড় হয়ে গেছে। সাথে সাথে সবাই একসাথে বলে উঠল, কি? সবার দৃষ্টি এখন শুভ্রর ওপরে। শুভ্রর কথা শুনে চমকে ওঠে সবাই, সাথে অন্তরাত্মা কেঁপে ওঠে অহনার। চোখ বড় বড় করে তাকায় শুভ্রর দিকে, হাত পা রীতিমতো কাঁপছে তার। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে শুভ্রর উদ্দেশ্যে বলে ওঠে, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? জি আব্বা। ফারুক তালুকদার একবার অহনার দিকে তাকালো। মেয়েটার মাথা নিচু, মুখটা শুকনো লাগলো। তারপর সারার দিকে তাকিয়ে দেখলো সারা অবাক হয়ে চেয়ে আছে শুভ্রর দিকে। তখন শুভ্রর বলা কথাটাই চমকে গেছিল বাড়ির সকলে। আনিস বলে উঠল, তো শুভ্র, বুঝলাম না কিছু, বুঝিয়ে বলো। ফারুক তালুকদার কিছুক্ষণ চুপ থেকে শুভ্রর দিকে তাকিয়ে বলল, যা বলবা ক্লিয়ার বলবা, এখন পুরো ঘটনা বলো। শুভ্র শুকনো ঢোক গিলল, তারপর এক পলক সারার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিয়ে বলা শুরু করলো, আব্বু আপনি জানেন আমি যাই করি আগে আপনাকে বলি, এটা বাড়ির সকলে জানা। আর সত্যি বলতে ওরও আমার নিজের সন্তান না, তবে ওরে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আসল ঘটনা বলো, বিশ্লেষণ শুনতে চাই না। ফারুক তালুকদার তেজি গম্ভীর কণ্ঠে বলে ওঠে। শুভ্র শান্তভাবে অহনার দিকে তাকায়। মেয়েটার হাত পা কাঁপছে, তার চোখেও ধরা পড়ে, তবে করার কিছু নেই। শুভ্র তার পিতৃ পাখিকে অসম্ভব ভালোবাসে, আর তাকে কষ্ট দিয়ে হারাতে পারবে না শুভ্র। তাই শুভ্র অহনার প্রতি নিজের মায়া ভুলে গিয়ে বলে ওঠে, আমার আর অহনার বন্ধুত্ব অনেক আগে। হঠাৎ অহনা কার সাথে রিলেশন করে, বিয়ে করেছে যদিও আমি পরে জানতে পারি। আগে জানতাম রিলেশন করেছে। ওদের সংসারে যখন ছোট্ট অরু এলো অহনার গর্ভে, তখন ওর সেই স্বামী ওকে ছেড়ে চলে যায়। অহনা খুব ভেঙে পড়ে। প্রায় 2 মাস ওর হাল দিনকে দিন খারাপ হতে থাকে। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, যদিও সবসময় পাশে ছিলাম, তবুও তখন থেকে বলছিলাম ওই বাচ্চার দায়িত্ব আমি নিব, ও যাতে টেনশন না করে। আর অহনার 4 মাস প্রেগনেন্সির সময় এখান থেকে ঘুরে গিয়েছিলাম, তখন আমি একটাই মিথ্যা বলেছি, অহনা আমার স্ত্রী। তবে এটা ভুল, ওকে আমি অন্য বাসায় রেখেছি, ও আর আমি দূরে থেকেছি। ওর সাথে আমার বন্ধুত্ব বাদে কোনো সম্পর্ক নেই। এটুকু বলে শুভ্র থামে।
সবাই যেন নিজের বাকশক্তি হারিয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। এতদিন শুভ্র আর অহনাকে স্বামী স্ত্রী ভেবেছে, শুভ্রর সন্তান অরুকে ভেবেছে। তবে ঘটনা পুরো উল্টো। ফারুক তালুকদার বেশ অবাক হয়েছেন। আর চোখে অহনার দিকে তাকিয়ে রসহীন কণ্ঠে বলে উঠল, অহনা, এগুলো কি সত্যি? শুভ্রর বলা কথা কি বাস্তব? অহনার আর বলার কিছু নেই, মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দেয়, জি। ফারুক তালুকদার আবার শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠল, এতদিন স্ত্রীর পরিচয় দিয়েছ, তবে আজ হঠাৎ সব স্বীকার কেন করলে? মাফ করবেন আব্বু, আমি সারাকে ভালোবাসি। সে আমার অর্ধাঙ্গিনী, আমি তার বৈধ স্বামী। আমি কখনোই চাইবো না একটা মিথ্যার কারণে আমার স্ত্রী কষ্ট পাক, আমাকে ভুল বুঝুক। ও ছোট হলেও ওর অভিমান ও কষ্ট কোনো অংশে কম না, তাই আমি সব স্বীকার করেছি। শুভ্রর কথা শুনে সারা চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে এটা সুখের অশ্রু। যে পুরুষ সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে পারে, সে পুরুষ আসলেই ভালোবাসে। অর্কের অশান্ত মন শান্ত হয়েছে, তার ভুল ধারণা ভেঙেছে। যাক, তার বোন এখন নিরাপদ ও সুখী। শ্রাবণের কেমন জানি হচ্ছে, মনের ভেতরে শান্তি পাচ্ছে না। তার মানে অহনার সাথে সে আলাদা হওয়ার পর অহনা আবার বিয়ে করেছিল? এটা তার বাচ্চা? কি হচ্ছে বুঝতে পারছে না। ফারুক তালুকদার অহনার দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলে উঠলেন, এই জন্য তুমি বারবার মেয়ে নিয়ে যেতে চাচ্ছিলে, তবে শুভ্রর বা বাচ্চার বাবার নাম বলছিলে না। চরিত্রহীন মেয়ে তুমি, ছি। বাবার বয়সী মানুষের কাছ থেকে চরিত্রহীন কথাটা শুনে বুক কেঁপে ওঠে অহনার। তবে ঠিকই বলেছে, একটা অবিবাহিত ছেলেকে নিজের স্বামী আর সন্তানের পিতার পরিচয় দিয়েছে, এটা তো তার চরিত্রে দাগ লাগাবেই। তবে অহনার ইচ্ছা করছে সব খোলসা করতে, কিন্তু উপায় নেই। অহনার ভাবনার মাঝেই ফারুক আবারও ধমক দিয়ে বললেন, এই মেয়ে, এবার অন্তত বলো এই বাচ্চার বাবাকে নাকি অবৈধ? ফারুক তালুকদার কথা শেষ করার আগেই অহনা হাউমাউ করে কেঁদে ওঠে, মাটিতে বসে পড়ল। সবাই অহনার দিকে তাকিয়ে আছে, সবার মুখের ভাব বেশ বিরক্তের, শুধু সারা আর ফাতেহার বাদে। অহনা কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলে ওঠে, ও অবৈধ না, ও আমার সন্তান, আমাদের ভালোবাসার প্রতীক। ওরে পেয়ে এক সুখের জীবন পেয়েছিলাম, তবে হুট করে সব শেষ হয়ে গেছে। কী সব বলছো, খুলে বলো, মাথায় যাচ্ছে না আমাদের। আনিস তালুকদার বলে ওঠে। অহনা একবার শ্রাবণের দিকে তাকায়, শ্রাবণও তার দিকে তাকিয়ে আছে, চোখাচোখি হয়ে যায়। তবে শ্রাবণের রাগ ঘেনা হচ্ছে, এটা ভেবেছে অহনার বাচ্চা তার বা শুভ্রর না, অন্য কারোর। অহনা শ্রাবণের চাহনি দেখে নিজের মনেও রাগ হলো। যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, তাই নিজের মেয়ের ভবিষ্যৎ ভাবল। অবৈধ যখন বলেছে, তখন সব কিছু প্রকাশ করাই উত্তম। অহনার হৃদয়ে পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠল। অহনা হাতের তালুর দিকে চোখের পানি মুছে ফারুক তালুকদারের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না, আপনার একমাত্র ভাগনা শ্রাবণ তালুকদার, আর আমার প্রেমের ফসল অরু। অরুর বাবা শ্রাবণ, আমাদের বৈবাহিক জীবনের স্মৃতিও। অহনার কথা শুনে সকলে আরেক দফায় চমকে যায়। আজ যেন চমকের ওপর চমক পাচ্ছে সকলে। এক ঘাটের পানি কোথা থেকে কোথায় বয়ে যাচ্ছে ভেবে কেউ কুল পাচ্ছে না। অহনার কথা শেষ হতে শ্রাবণ দাঁড়িয়ে যায়, সাথে উচ্চস্বরে বলে ওঠে, কি? অহনা সবার দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ অবাকের চরম সীমায়, সাথে বাড়ির সকলে। শুভ্র যেন আকাশ থেকে পড়েছে। সবাইকে আবারও অবাক করে দিয়ে অহনা শ্রাবণের দিকে তাকিয়ে বেশ শক্তভাবেই বলে ওঠে, জি, অরু আপনার সন্তান। আপনি যখন আমাকে ডিভোর্স দেন, তখন অরু 1 মাস গর্ভে। শুভ্র অবাক হয়ে অহনাকে বলে, কি বলছিস তুই? আমি যা বলছি ঠিক বলছি, সত্যি বলছি। এবার ফারুক তালুকদার জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, অহনা, যা বলছো পুরো খুলে বলো, সব বুঝতে সুবিধা হবে। যেভাবে ঘটনা ঘুরছে। বাড়ির সকলে অবাক। আনিতা বেগম আর সুমনা বেগমের চক্ষু চড়ক গাছ। যে ছেলের জন্য মেয়ে খুঁজছিল, বিয়ে দিবে, তাই তার নাকি বাচ্চাও আছে। শ্রাবণ নির্বাকভাবে তাকিয়ে আছে অহনার দিকে। ফাতেহার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এইসবে। সে আপাতত অরুকে কোলে নিয়ে বসে আছে। সারা আর অর্ক বেশ অবাক। সুব্রত পুরোই হাঁ। ফারুক তালুকদার আবার অহনাকে বলতে বললে অহনা বলে, আমার আর শ্রাবণের সম্পর্ক হয় শুভ্রর মাধ্যমে। হুট করেই বন্ধুত্ব, তারপর প্রেম, একসময় বিয়ের সিদ্ধান্ত নিই। পরে আমাদের একটা সংসার হয়, তবে হুট করে এলোমেলো করে দেয়। অরু তখন আমার গর্ভে। হঠাৎ একবার শ্রাবণ সিলেট ফিরে আর ঢাকা যায়নি, সাথে আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। কিছুদিন পর ডিভোর্সও পাঠিয়ে দেয়। তবে আমি তখনও জানতাম না যে শ্রাবণ এই বাড়িতে থাকে। আর যেবার এখানে এসেছিলাম, সেবার শ্রাবণ এখানে ছিল না, নয়তো আগেই সব সমাধান হতো। অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, আর কিছু বলতে পারে না।
ফুপাচ্ছে মেয়েটা। এবার সবার দৃষ্টি যায় শ্রাবণের দিকে। অহনার কথা শুনে শ্রাবণ নিজের ভুল বুঝতে পারে। অহনা বলেছিল সে তাকে একটা সারপ্রাইজ দিবে, আর এটা শ্রাবণ অন্য কিছু ভেবেছিল বলেই ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল তাড়াহুড়ো করে। শ্রাবণের মাথা নিচু হয়ে যায়। কি উত্তর দেবে সে? তার কি ক্ষমা হবে? ফারুক তালুকদার শ্রাবণের দিকে না তাকিয়ে কাচের টি টেবিলের দিকে তাকিয়ে রাজভারী কণ্ঠে বলে ওঠে, কি থেকে কি হচ্ছে, তবে সব ঝামেলার সমাধান আজ করেই আমি উঠব। শুভ্রর মা, কফি দাও কড়া করে 1 কাপ। আনিতা বেগম ফারুক তালুকদারের কথা শোনা মাত্রই রান্নাঘরের দিকে ছুটলেন। এদিকে ফারুক তালুকদার পায়ের ওপর পা তুলে দিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পরনে ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট, চুলগুলো কপালে এসে পড়েছে, শ্যামলা মুখশ্রী আধারে ছেয়েছে। ফারুক তালুকদারের অভিজ্ঞ মস্তিষ্ক কিছু বুঝলো, তাই কণ্ঠ খাদে নামিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞেস করলো,